এর নাম ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। গল্পের প্রথম একতম অংশ। বউ সেজে বসে আছে মেঘনা। আজ তার বিয়ে তার বর চাচার ছেলে আবির এর সাথে। তার বাবারা মোট 5 ভাই বোন। 3 ভাই 2 বোন। মেঘনার বাবা সবার ছোট। তার ভালো নাম তাসনুবা সাজ মেঘনা। সবাই তাকে আদর করে মেঘ ডাকে। তারা 2 ভাই বোন। বড় ভাইয়ের নাম হলো তাসনিধ সাজ মিহির। মিহির তার থেকে 3 বছরের বড়। মেঘনা এবার এসএসসি এক্সাম দিয়েছে। আর মিহির অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এত তাড়াতাড়ি বিয়েটা করতে চায়নি মেঘ। কিন্তু আবির কানাডা চলে যাবে, তাই যাওয়ার আগে বিয়েটা দিয়ে রাখাই ভালো বলে মনে করেন আবিরের বাবা আর মেঘের বাবা। তাদের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আসে। মেঘ আর বেশি কিছু বলেনি, সবার খুশি থাকলেই সে খুশি। সে বাবার বাধ্য মেয়ে, কখনো বাবার কথা অমান্য করেনি। তার বিশ্বাস বাবা মা যা করবে সব তার ভালোর জন্য। তার মা বাবাও কোনো কমতি রাখেননি একমাই মেয়ের বিয়েতে। কাজীর বিয়ে পোড়ানোর শব্দে মেঘনার ঘোর কাটে, সে একটু নড়ে চড়ে বসে। কাজী আবিরকে কবুল বলতে বলেন, কিন্তু সে চুপ করে আসে, কিছুই বলছে না। সবাই তাকে কবুল বলতে বলছে, কিন্তু সে চুপ করে বসে আছে। ধমক দিয়ে আবিরের বাবা বললেন, কি হচ্ছেটা কি আবির? চুপ করে আছো কেন? সবাইকে অবাক করে আবির বলল, আমি এই বিয়েটা করব না বাবা। আবিরের বাবা ঝাঝালো কণ্ঠে আবিরকে জিজ্ঞেস করল, বিয়েটা করবে না মানে কি আবির? কি বলছো এসব? আবির বলল, আমি জেরিনকে ভালোবাসি বাবা। আর ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন তো আরই পারবো না। বিকজ সি ইজ প্রেগনেন্ট। আর ওর বাচ্চার বাবা আমি। জেরিন হলো মেঘের বড় ফুপুর মেয়ে। ওরা সেই মেইজের। এবার দুজন একই স্কুল থেকে এস.এস.সি পরীক্ষা দিয়েছে। দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। আবিরের কথা শুনে বিয়ে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। চারপাশের লোকেরা কানাঘুষা করা শুরু করে দিল। আবিরের বাবা রেগে কষিয়ে ছেলের গালে একটা চড় মারল। চড়টা মারার সাথে সাথে বিয়ে বাড়ির সবাই শান্ত হয়ে গেল। আবির বাবা রেগে চেঁচিয়ে বলল, এই চড়টা তোমাকে আগে মারলে আজকের দিন আর দেখতে হতো না। আবির গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই সব শুনে মেঘ হতবম্ব হয়ে গেছে। এসব কি বলছে আবির? তার মাথায় কিছুই ঢুকছে না। বিয়ের দিন এসে বলছে বিয়ে করতে পারবে না। তাও আবার কিনা তার বোনকে ভালোবাসে সেই জন্য। মেঘ ছলছল চোখে একবার তার বাবার দিকে তাকালো। ওর বাবা একবার মেয়ের দিকে তাকিয়ে তারপর ধীর পায়ে আবিরের দিকে এগিয়ে গেলেন। আবিরের এক নিজের হাতের মুঠোয় ধরে বললেন, এটা কি বলছিস বাবা? শেষ মুহূর্তে এসে এসব কেন বলছিস? এই বিয়েটা না হলে আমাদের সবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাছাড়া একবার মেঘনার কথা ভাব, ওর কি হবে? আবির হাতটা নিজের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মেয়ের কি হবে সেটা আমি জানি না। আপনার মেয়ে আপনি বুঝে নিন। আর বাকি রইল আপনাদের মান সম্মানের কথা। সেটা বিয়েটা ঠিক করার আগে আপনাদের ভাবা উচিত ছিল। তাছাড়া আপনাদের এই সো কল্ড মান সম্মানের কথা ভেবে তো আমি আমার নিজের জীবনটা নষ্ট করতে পারি না। আবিরের কথা শুনে ওর বাবা আরো রেগে গেল। আবার আবিরকে চরমামার জন্য হাত উঠাতেই কেউ ওনার হাত ধরে ফেলল। তাকিকে দেখল জেরিন ওনার হাত ধরে আছে। আবিরের বাবা অগ্নি চোখে তাকালো জেরিন দিকে। জেরিন জেদি গলায় বলল, মামু প্লিজ, তুমি ওকে এভাবে সবার সামনে মারতে পার না। আবিরের বাবা নিজের হাতটা এক ঝটকায় জেরিনের থেকে ছাড়িয়ে নিয়ে বললেন, তোমার সাহস তো কম না, তুমি আমাকে উপদেশ দিচ্ছ। এবার আমি কি করব আর কি করব না সেটা তুমি আমায় বলে দিবে। আবিরের মা এগিয়ে এসে আবিরের বাবাকে ঝাঝালো গলায় বলল, হ্যাঁ দিচ্ছে, তুমি কোন সাহসে আমার ছেলের গায়ে হাত তোলো? আবিরের বাবা চিল্লিয়ে আবিরের মাকে বলল, এত কিছুর পরও তুমি এই কথা বলছো আবিদা? তোমার ছেলে যা করেছে তাতে ইচ্ছে করছে আমি ওকে জানে মেরে দিই। স্কাউন্ডেল কোথাকার! আবিদা রহমান আরো জোরে চিল্লিয়ে বললেন, আমার ছেলে কোনো ভুল করেনি। যা করেছে একদম ঠিক করেছে। তুমি যে তোমার ভাইয়ের মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাইছো, এই মেয়ের কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার? মাথায় কোন বুদ্ধি নেই, সারাদিন খ্যাতদের মতো চোখে চশমা পরে থাকে, ঠিক মতো কারো সাথে কথাটা অবধি বলতে জানে না, রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই জানে না, খাতের মতো চলা ফেরা করে, থাকার মধ্যে আছে শুধু রূপ। তোর রূপ ধুয়ে কি আমার ছেলে পানি খাবে? আবিদা রহমানের কথা শেষ হতেই জেরিন বলল, তাছাড়া মামু মেঘ আবির ভাইয়াকে ঠকিয়েছে। ও অন্য একজনকে ভালোবাসে। আমার কাছে প্রমাণ আছে, দাঁড়াও দেখাচ্ছি।
এই বলে হাতের ফোনটা নিয়ে একটা ছবি বের করল। তারপর সেটা সবার রসামনে ধরল, যেখানে স্পোর্ট দেখা যাচ্ছে মেঘ একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। এসব দেখে মেঘ স্তব্ধ হয়ে গেল। কি বলছে এসব জেরিন? ও অন্য কাউকে ভালোবাসে। এই ছেলেটাকে তো ও চেনেই না। আর তাছাড়া এরকম ওকে কখনো কেউ জড়িয়ে ধরেনি। এই ছবিগুলো মিথ্যা। জেরিন এভাবে ওর নামে মিথ্যা কথা বলছে। মেঘের চোখ দিয়ে অজর ধারায় পানি পড়ছে। মুহূর্তেই মেঘের ভীষণ রাগ হলো, সাহস হয় কি করে ও নামে এইসব আজে বাজে কথা বলার। মেঘ জেরিনের কাছে গিয়ে সজোরে ওর গালে একটা চড় মারল আর বলল, কেন মিথ্যা বলছিস জেরিন? এসব ছবি মিথ্যা। আমি কাউকে ভালোবাসি না। জেরিন চিল্লিয়ে বলল, মিথ্যা তাই না? রিয়া তো তোকে নিজের চোখে দেখেছে ছেলেটাকে কিস করতে। কিরে রিয়া বল। রিয়া হলো মেঘ আর জেরিনের বেস্ট ফ্রেন্ড। রিয়া ইনোসেন্ট মুখ করে বলল, হ্যাঁ, আমি নিজে দেখেছি। মেঘ 2 পা পিছিয়ে গেল। যাদের ও এত ভালোবাসে বিশ্বাস করে, তারা ওর নামে এভাবে মিথ্যা বলছে। হঠাৎ মেঘের গালে কেউ একটা চড় মারে। সে অবাক হয়ে তাকায়, দেখে আবির রক্তচক্ষু নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। চিল্লিয়ে আবির বলল, তোর সাহস হয় কি করে আমার জেরিনকে চড় মারার? ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল মিহির। সে কখনো চায়নি তার বোনের বিয়ে আবিরের সাথে হোক। প্রথম কারণ হলো তার বোন এখনো ছোট। আর দ্বিতীয়ত আবিরকে ও দুশ্চোখে দেখতে পারে না। আর তৃতীয়ত তার কাকিমা মানে আবিরের মা অভদ্র একজন মহিলা, তার মাকে দুচোখে সহ্য করতে পারে না। সব সময় কারণে অকারণে কথা শোনায়। তার কারণ আজম রহমান, মেঘের বাবা, এর সাথে বিয়ে ঠিক হয়েছিল আবিদা রহমানের বোনের, কিন্তু আজম রহমান বিয়ের কিছু দিন আগে মীরা রহমান, মেঘের মাকে চুপি চুপি বিয়ে করেছিলেন। আর তার জন্য মীরা রহমানকে দেখতে পারে না আবিদা রহমান। মিহির বারবার বারণ করেছে তার বাবাকে আবিরের সাথে যাতে মেঘের বিয়েটা না দেয়। কিন্তু শুনেননি। তিনি বলেন তার বড় ভাইয়ের মুখের উপর তিনি কোনো কথা বলবেন না। আর তার মতে আবির অনেক ভালো ছেলে, মেঘনাকে ভালো রাখবে, আর এই নিয়ে আর কোনো কথা শুনতে চাননি তিনি। তার জন্য মিহির রেগে এতদিন ওর বাবা মায়ের সাথে কথা বলেনি। এতক্ষণ সে চুপচাপ দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। কিন্তু তার বোনকে আবির চর মেরেছে, দোষ ছড়িয়া বলেছে, এটা দেখে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আবিরের এত বড় সাহস, ও তার কলিজার গায়ে হাত তুলেছে। আজকে ওর হাতি ভেঙে দেবে। যেই ভাবা সেই কাজ। মিহির আবিরের কলার ধরে একের পর এক ঘুষি মারতে লাগলো আর চিল্লিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে দুঃসচরিয়া বলিস? আমার বোনের গায়ে হাত দিস? তোর এই হাত আমি ভেঙে দেব, মাটিতে গুড়িয়ে দেব। সবাই এসে মিহিরকে থামালো। আবিরের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। খুব খারাপ অবস্থা তার। মিহিরের রাগ যেন এখনো কমছে না, রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগ কমাতে দেয়ালে 2-3টা ঘুষি মারল। তখনই মীরা রহমান মিহিরের গালে সজোরে একটা চড় মারল, বলল, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? বড় ভাইয়ের গায়ে হাত তোলো, বেয়াদব ছেলে কোথাকার। আবিদা রহমান রেগে বললেন, থাক মীরা, তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না। তারপর আজম রহমানের দিকে তাকিয়ে বললেন, একটা ছোট লোক মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে এসছো। নিজেই তো একটা দুঃসচরিয়া বড় লোক ছেলে দেখে ফাঁসিয়ে বিয়ে করেছে। আর ছেলে মেয়ে দুটোর একটাকেও ঠিকভাবে শিক্ষা দিতে পারেনি। মেয়েটাকে নিজের মতো গুন্ডা বানিয়েছে। আর ছেলেটা আস্ত একটা গুন্ডা। ছোট লোক মহিলা কোথাকার। আজম রহমান এতক্ষণ চুপ থাকলেও এখন তার ভীষণ রাগ লাগছে। মীরা রহমান মাথা নিচু করে চোখের পানি ফেলছেন। মেঘও কাঁদছে। মিহির মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। আজম রহমান বললেন, ব্যাস, অনেক হয়েছে, এই বিয়ে হবে না। আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি, প্লিজ আপনারা এখন আসতে পারেন। আত্মীয় স্বজনেরা আস্তে আস্তে চলে যেতে লাগল। মুহূর্তের মধ্যে প্রায় সব খালি হয়ে গেল। শুধু অনেক কাছের আত্মীয় যারা, তারা রয়ে গেলেন। সবার চলে যাওয়ার পর আজম রহমান আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর রাগী চোখে আবিরের দিকে তাকায়। আবির মাথা নিচু করে ফেলে। তারপর পাশে থাকা জেরিনের দিকে তাকিয়ে অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কেন করলে এমন জেরিন? তুমি তো জানতে আবিরের বিয়ে মেঘনার সাথে ঠিক হয়ে আছে। সব জেনেও এমনটা করতে লজ্জা করল না? মেঘ তো তোমার আপন মামাতো বোন, তোমার ফ্রেন্ড। তোমরা ক্লাস 1 থেকে একসাথে পড়ছো। ওর ব্যাপারে সবটাই জানো তুমি, তাহলে কিভাবে ওকে ঠকালে? একবারও মেঘনার কথা মনে হয়নি যে ও কতটা কষ্ট পাবে? কষ্ট কেন পাবে মামু? ও তো অন্য একজনকে ভালোবাসে।
তার সাথে মেঘের ফিজিক্যাল রিলেশন আছে। আমি রিয়া সীমা আমরা নিজে দেখেছি সেই ছেলেটার সাথে মেঘকে হোটেলে যেতে। আজম রহমান চিল্লিয়ে বললই নো। এবার আজম রহমানের মাথায় রাগ উঠে গেল। সে বলল, অসভ্য মেয়ে, মিথ্যা কথা বল আমার সাথে। আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ও এমনটা কখনো করতে পারে না। ও কাউকে ভালোবাসলে সবার আগে আমাকে বলতো, আমি সবার আগে জানতাম। আজম রহমানের কথার মাঝে নীলুফা আহমেদ, জেরিনের মা, বললেন, তোমরা কে কি জানো কিংবা জানো না তা আমার জানার দরকার নাই। আমার মেয়ের এখন কি হবে, দোষ তো আর আমার মেয়ের একার না, আবিরেরও আছে। জেরিন গিয়ে তার মাকে জড়িয়ে ধরে নেকা কান্না কাঁদছে আর বলছে, এবার আমার কি হবে মম, আমি আবিরকে না পেলে মরে যাব। আমার বেবির কি হবে? ও কার পরিচয় বড় হবে মম? কাকে বাবা বলে ডাকবে মম? কেউ কিছু বলতে যাবে তার আগেই আবিদা রহমান জেরিনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কান্নাকাটি করে না মা, তোমার বেবি আবিরের পরিচয় বড় হবে। আবিরকে বাবা ডাকবে। আমি সেই ব্যবস্থাই করব। লক্ষ্মী মেয়ে, একদম কাঁদবে না, কাঁদলে আমার নাতির কষ্ট হবে। আজম রহমান হতভম্ব হয়ে গেলেন। তার মেয়েটা কতক্ষণ থেকে কাঁদছে, কতটা কষ্ট পেয়েছে তা কি তার ভাবির চোখে পড়ছে না? কি দিয়ে তৈরি এই মহিলা, এমন একটা সময় কিভাবে এই কথা বলতে পারেন ভাবি? সে একবার মেঘের দিকে তাকালো, তারপর মীরা রহমানের দিকে তাকালো। মেয়ে দুজনই নিঃশব্দে চোখের পানি ফেলছেন। আজম রহমানের কলিয়াটা ছ্যাঁতো করে উঠল, তার জন্য তার পরিবার এত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এই সব কিছুর জন্য সে দায়ী। তিনি একবার মিহিরের দিকে তাকালেন, আর তাকাতেই আঁতকে উঠলেন। মিহির অগ্নি দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। মিহিরের এই দৃষ্টি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে। ঘৃণিত চোখে তাকিয়ে আছে সবার দিকে। মিহিরের এই চোখ বলে দিচ্ছে তার এখানে সবাইকে খুন করতে একবারও হাত কাঁপবে না। সে যে তার বোনকে পাগলের মতো ভালোবাসে, তার বোনের চোখের এক ফোঁটা পানি সহ্য করতে পারে না। তার মেঘ বুড়িকে কেউ কাঁদালে তাকে খুন করতে দ্বিতীয়বার ভাববে না। তার বোনই তার কাছে সবকিছু। শফিক রহমান, আবিরের বাবা, এর কথায় তার ঘোর কাটে। এতক্ষণ মিহিরের দিকে তাকিয়েছিলেন তিনি, এবার মিহিরের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকান। শফিক রহমান আবিদা রহমানকে বলল, কি বলছো এসব? এখন এসব বলার সময় নয়। কি করে সবটা ঠিক করা যায় সেটা ভাব। সেটাই তো বলছি। আবিরের সাথে জেরিনের বিয়ে দিয়ে দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখ, মেঘনা যেমন তোমার ভাইয়ের মেয়ে, তেমনি জেরিনও তোমার বোনের মেয়ে। মেঘনার জন্য তুমি জেরিনের সাথে অবিচার করতে পার না। শফিক রহমান এতক্ষণ চুপ করে আবিদা রহমানের সব কথা শুনছিলেন মনোযোগ দিয়ে। সব শুনে চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছে না। তাকে এভাবে ভাবতে দেখে আবিদা রহমান বাঁকা হাসলেন। তিনি জানেন তার স্বামীকে কিভাবে রাজি করাতে হবে। এর মধ্যে আবির এসে তার বাবার হাত ধরে মাথা নিচু করে অসহায় গলায় বলল, বাবা, আমি জেরিনকে খুব ভালোবাসি। ওকে ছাড়া বাঁচব না। তাছাড়া ও সব দিক থেকে আমার যোগ্য, বিউটিফুল, স্মার্ট, ইন্টেলিজেন্ট, একমায় জেরিনের আমার বউ হওয়ার যোগ্যতা আছে। মেঘনা কোনো দিক থেকে আমার বউ হওয়ার যোগ্য না। এবার মেঘনা চোখ তুলে তাকালো সবার দিকে। সবাই আগ্রহ নিয়ে শফিক রহমানের দিকে তাকিয়ে আছেন। কিন্তু তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুজনকেই সে সমান ভালোবাসে। তার মনে কি চলছে সেটা বুঝতে পারে মেঘ। সে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে ধীর পায়ে এগিয়ে গিয়ে শফিক রহমানের সামনে দাঁড়ায়। সবার চোখ এখন তাদের দুজনের দিক। মেঘ ধীর কণ্ঠে ডাক দেয়, চাচ্চু। মেঘের ডাক শুনে মেঘের মুখের দিক তাকায় শফিক রহমান। মেঘ তার চাচ্চুকে ধরে একটা চেয়ারে বসায়, তারপর হাঁটু গেড়ে তার চাচ্চুর সামনে বসে। শফিক রহমানের এক হাত নিজের দুই হাতের মাঝখানে নিয়ে বলে, চাচ্চু, আমি তোমার সব সময় সব কথা শুনেছি। যেভাবে বলেছ সেভাবে চলেছি, যা করতে বলেছ তাই করেছি। কখনো কোন কথা অমান্য করিনি। কখনো কিচ্ছু চাইনি তোমার থেকে। আজ কিছু চাইব, প্রথম এবং শেষবারের মতো আর কখনো কিছু চাইব না, প্রমিস। তুমি আমাকে প্রমিস কর, যা চাইব তাই দেবে। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 2। আজ কিছু চাইব, প্রথম এবং শেষবারের মতো আর কখনো কিছু চাইব না, প্রমিস। আমাকে প্রমিস কর, যা চাইব তাই দেবে। মেঘ হাত বাড়িয়ে দিল তার চাচ্চুর দিকে। শফিক রহমান কাপা কাপা হাতে মেঘের হাতের উপর হাত রাখল, তারপর বলল, কথা দিলাম, যা চাইবে তাই দেব।
তারপর হাতটা মেঘের মাথায় রেখে বলল, জেরিন প্রেগনেন্ট, তাই যা চাইবে ভেবে চিনতে চাইবে, এমন কিছু চেও না যা দিতে গিয়ে আমাকে সারাজীবন সবার কাছে অপরাধী হয়ে থাকতে হয়। মেঘ ছলছল চোখে তার চাচ্চু দিকে তাকালো। সে বুঝল তার চাচ্চু তাকে কি বলতে চাইছে। তার চাচ্চু হয়তো ভেবেছে সে আবিরকে বিয়ে করতে চাইবে। মেঘের এবার ভীষণ কান্না পাচ্ছে। ওর চাচ্চুও ওকে ভুল বুঝল। মেঘ ধরা গলায় বলল, চাচ্চু তোমার কি আমাকে এতটাই স্বার্থপর মনে হয়? আমি এতটাও খারাপ না চাচ্চু। অবশ্য তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি হয়তো তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি। যাই হোক, তোমাকে অসম্মানিত হতে হয় এমন কিছু চাইব না। আমি চাই আবির ভাইয়া আর জেরিনের বিয়েতে তুমি রাজি হও। ওদেরকে বিয়ে দাও। ওরা একটা ভুল করেছে, তার শাস্তি তো আর বেবিকে দিতে পারি না। এখানে বেবিটার তো কোনো দোষ নেই। শুধু শুধু সে কেন তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? তাই তুমি বিয়েতে আর অমত করো না প্লিজ। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে মেঘের শুনছিল। সবটা শুনে সবাই ভীষণ অবাক হলো। অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে রইল সবাই। কেউ ভাবতেও পারেনি মেঘ শফিক রহমানকে বিয়েতে রাজি হওয়ার কথা বলবে। শফিক রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের মুখের দিকে। মনে মনে বলল, এই মেয়েটার মনটা যে ফুলের মতো পবিত্র। এই জন্য তিনি আবিরের সাথে বিয়ে দিয়ে ঘরের লক্ষ্মী করে আনতে চেয়েছিলেন মেঘকে। কিন্তু তার ছেলে হিরে ফেলে কাচের পিছনে ছুটছে। ভাবতেই একটা দীর্ঘ শ্বাস ফেলল শফিক রহমান। তারপর মেঘের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি এই বিয়ের অনুমতি দিলাম। তারপর মেঘের মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর সাথে অন্যায় করেছি। আমার ছেলে তোর যোগ্য না মেঘ। আল্লাহর কাছে দোয়া করি, তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোকে খুব ভালোবাসবে, তোর যত্ন নেবে, কখনো তোকে কষ্ট পেতে দেবে না। তারপর চেয়ার থেকে দাঁড়িয়ে আবিদা রহমানের দিকে তাকিয়ে শক্ত গলায় বললেন, তো বিয়েটা দিয়ে দাও নিজের ছেলের। আর আমাকে এই বিষয়ে একদম জড়াবে না। তোমরা মা ছেলে যা খুশি তাই করো। আবিদা রহমান, শিহাব রহমানের মেঘের মেজ চাচা এর দিকে তাকিয়ে বলল, শিহাব কাজীকে আবার ফোন কর। এখনই আসতে বল। তাদের কথার মাঝে জেরিন বলল, এখন কাজী কেন আসবে? বিয়ে কি এখনই হবে? আবিদা রহমান আহ্লাদি গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ। কেন মামুনি, কোন সমস্যা? জেরিন তাড়াতাড়ি করে জবাব দিল, না না মামি, কোন সমস্যা নেই। আমি রেডি হয়ে আসি। আচ্ছা যাও। খুব সুন্দর করে সাজবে কিন্তু। আমার একমায় ছেলের বউ বলে কথা। কোনো কিছুতে যেন কোনো কমতি না থাকে। জেরিন ঘুরে যেতে নিলে পিছন থেকে মেঘ বলে, দাঁড়া জেরিন। জেরিন ঘুরে দাঁড়ায়। তারপর মেঘ জেরিনের সামনে গিয়ে দাঁড়ায়। জেরিনের চোখে চোখ রেখে বলে, আমি তোকে এটা জিজ্ঞেস করব না, তুই আমার সাথে এগুলো কেন করলি। শুধু বলবো থ্যাংক ইউ সো মাচ। তুই আজকে বন্ধুত্বের মানে বদলে দিলি রে। আজকে আমার বোন আমার লাইফের বেস্ট উপহারটা দিল। সবার সামনে এটা প্রমাণ করলো আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে। এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট। আজকের পর থেকে হয়তো আমি আর কাউকে কখনো বিশ্বাস করতে পারবো না। তার জন্য থ্যাঙ্কস টু ইউ। আল্লাহ যেন কাউকে হাজারটা সেও দিয়ে দিক, কিন্তু তোর মতো বন্ধু যেন কাউকে কখনো না দেয়। একটু থেমে শুকনো গলায় আবার বলল, আরে একবার বলতি যে তুই আবির ভাইয়াকে ভালোবাসিস। আমি নিজে সবাইকে তোদের বিয়ের জন্য রাজি করাতাম। এত অপমান না করলেও পারতি। পরিশেষে একটা কথাই বলবো, খুব ভালো থাকিস আসি। শেষের কথাগুলো বলার সময় মেঘের খুব কান্না পাচ্ছিল। সে জেরিনকে আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু পারেনি। আরও কিছু বললেই সে কেঁদে দিত, কিন্তু মেঘ এখন কারো সামনে কাঁদতে চায় না। সে সবাইকে দেখাতে চায় যে সে কতটা স্ট্রং, তাই সে কথাগুলো বলেই দৌড়ে চলে গেল। তার পিছনে মিহিরও দৌড়ে গেল। জেরিনকে দেখে মনে হচ্ছে না যে সে যা করেছে তাতে তার কোন অনুশোচনা আছে। সে একটা ভেংচি কেটে সাজতেন চলে গেল। আজম আর মীরা রহমান চলে গেলেন ছেলে মেয়ের পিছনে। শফিক রহমান তার রুমে গিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন। মেঘ দৌড়ে এসে তাদের ফ্ল্যাটে ঢুকল। তার পিছনে পিছনে মিহিরও আসল, মীরা রহমান ও আজম রহমানও আসল। তাদের ফ্ল্যাটটা 2টা তলা নিয়ে করা। আসলে এই বিল্ডিংটা 11 তলা। 1 তলা আর 2 তলা মেঘের বড় ফুফুর। 3 তলা আর 4 তলা মেঘের ছোট ফুপির। তাদের 2 বোনের ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছেন। কারণ তারা এখানে থাকে না। শ্বশুর বাড়ি থাকেন। যখন বেড়াতে আসেন তখন ভাইদের বাসায় থাকেন।
5 তলা ও 6 তলা শফিক রহমানের, 7 তলা 8 তলা শিহাব রহমানের মেঘের মেজ চাচ্চু, আর 9 তলা 10 তলা আজম রহমানের। 11 তলায় ছাদ, ছাদের এক পাশে একটা সুইমিং পুল, আরেক পাশ খালি। মেঘের বড় ফুপির 2 মেয়ে, বড় মেয়ে জিয়া আর ছোট মেয়ে জেরিন। জিয়ার বিয়ে হয়ে গেছে, 1 বছরের একটা ছেলে আছে। ছোট ফুপির এক ছেলে কলেজের টিচার, তার নাম রিফাত, সে কিছু দিন আগেই বিয়ে করেছে। তার ওয়াইফ নিজেও কলেজের টিচার। ছোট ছেলে রিয়াদ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বোনদের পর হলেন শফিক রহমান, তিনি তার বাবা মায়ের 3য় সন্তান, তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলে আবির আর ছোট মেয়ে আনহা। আনহা ক্লাস 8-এ পড়ে। তারপর শিহাব রহমান ওনার এক ছেলে, তার নাম ইফাদ, সে কানাডাতে থাকে, এখনো বিয়ে করনি। লেখাপড়া প্রায় শেষের দিকে। ছোট হলেন আজম রহমান, তার এক ছেলে এক মেয়ে, মিহির আর মেঘ। মেঘ বাসায় এসে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে যায় আর গিয়ে দরজা বন্ধ করে দেয়। আজম রহমান ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে পড়ে, পাশেই মীরা রহমান বসে পড়েন। মিহির নিচে এক মুহূর্ত না দাঁড়িয়ে মেঘের রুমের সামনে এসে দাঁড়ায়। তারপর আস্তে করে দরজায় ধাক্কা দেয়, আর বলে, মেঘ দরজাটা খোল প্লিজ, তোর সাথে আমার কথা আছে। মেঘ গলাটা আরেকটু নরম করে আদুরে গলায় বলল, মেঘ বুড়ি দরজাটা খোল। সোনা বনু আমার, ভাইয়ার কথা শুনবি না, প্লিজ দরজাটা খোল। মেঘ সোনা মনি আমার, বাইরে বের হয়ে আয়। ভাইয়া প্রমিস করছে ভাইয়া সব ঠিক করে দেবে। ওই আবিরের বাচ্চাকে মেরে ওর লাশ আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। প্লিজ সোনা বনু আমার, একবার দরজাটা খুলে দে। মেঘ আর চুপ থাকতে পারল না, দরজা খুলে বেরিয়ে এল। তারপর মিহিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। মিহিরও শক্ত করে জড়িয়ে ধরল তার বোনকে। মেঘ চিৎকার করে কাঁদছে, মেঘের খুব কষ্ট হচ্ছে, কিছুতেই কান্না থামাতে পারছে না। মেঘকে এভাবে কাঁদতে দেখে মিহিরের চোখ থেকেও পানি পড়ছে। তার বুকটা ফেটে যাচ্ছে, তার কলিজার টুকরা বোনটা আজকে খুব কষ্ট পেয়েছে। মেঘকে বুকের সাথে জড়িয়ে রেখে রুমের ভিতরে ঢুকল মিহির, তারপর সোফায় গিয়ে বসে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। নিচে ড্রয়িং রুমের সোফায় বসে মেয়ের কান্না শুনছেন মীরা রহমান আর আজম রহমান। তাদের বুকটাও ফেটে যাচ্ছে, তাদের একটা ভুলের জন্য তাদের মেয়েটা আজকে এতটা কষ্ট পাচ্ছে। সব সময় হাসি খুশি থাকা মেয়েটা এভাবে পাগলের মতো চিৎকার করে কাঁদছে। আজম রহমান মীরা রহমানের দিকে তাকিয়ে আহত গলায় বলল, আমি একজন ভালো বাবা হতে পারিনি মীরা। আমার মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ আমি হয়ে গেলাম। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এই সব কিছুর জন্য আমি দায়ী। সবার বলা কথাগুলো আমার মেয়ের ছোট্ট মনটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। সবার এত অপমান চুপচাপ সহ্য করেছে, আসার সময় কি সুন্দর বড় ভাইজানকে রাজি করালো বিয়ের জন্য। আমার মেয়েটা যে সেও কখনো খারাপ চায় না, তাহলে আল্লাহ কেন আমার ভালো মেয়েটাকে এতটা কষ্ট দিচ্ছে। এই কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইল আজম রহমান। তারপর সোফার সামনের টি টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ডকডক করে খেয়ে নিল। তারপর আবার বলতে শুরু করলেন, জানো মীরা, আমি ভেবেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করছি বলে ভাবি আমাদের উপর রাগ করে আছে। আমরা তার কাছে থাকলে রাগটা আস্তে আস্তে ঠিক কমে যাবে, তোমাকে আপন করে নেবে। ভেবেছিলাম তুমি আমার জন্য তোমার পরিবার ছেড়েছ, কত কষ্ট পেয়েছ। সবাই যদি তোমাকে একটু করে হলেও ভালোবাসা দেয়, তাহলে তোমার কিছুটা কষ্ট অন্ততপক্ষে কমাতে পারবে। তুমি যেভাবে সবার মন জয় করেছিলে, ঠিক সেইভাবে ভাবির মনটা জয় করে নিতে পারবে। তোমার ভালোবাসা দিয়ে তার সব রাগ অভিমান ভুলিয়ে দেবে। ভেবেছিলাম অপমান করতে করতে হয়তো একদিন সেও খুব ক্লান্ত হয়ে যাবে, তারপর তোমাকে ঠিক আপন করে নেবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ভাবি তোমার উপর রাগ বা অভিমান করে নেই, সে তোমাকে ঘৃণা করে। মীরা রহমান হতম্বব হয়ে তাকিয়ে রইলেন তার স্বামীর মুখের দিকে, তারপর কাপা কাপা গলায় বলল, ঘৃণা করে? কিন্তু কেন? আমার তো তার সাথে কোনো শত্রুতা নেই। তাছাড়া আমি তার সাথে কখনো উঁচু গলায়ও কথা বলিনি। তাহলে কেন সে আমাকে পছন্দ করে না? শুধুমাত্র তার বোনের সাথে তোমার বিয়ে হয়নি তার জন্য। আজম রহমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, আমি তার বোনকে বিয়ে না করে তোমাকে বিয়ে করেছি, তার জন্য ভাবি তোমাকে এতটা ঘৃণা করে। আর সেই ঘৃণার আগুন এতটাই তীব্র যে আমাদের সবকিছু জ্বালিয়ে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবির সেই ঘৃণার আগুনে আজকে আমার মেয়েটা শেষ হয়ে যাচ্ছে।
তাই আরও বেশি দেরি হওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মীরা রহমান প্রশ্নবোধক দৃষ্টিতে আজম রহমানের দিকে তাকালেন। আজম রহমান তার দৃষ্টি বুঝতে পেরে আজম রহমান বলল, আমরা এখানে আর থাকব না, ঢাকায় শিফট করব কিছু দিনের মধ্যে। মীরা কিন্তু মীরা রহমানকে আর কিছু বলতে না দিয়ে আজম রহমান বলল, কোনো কিন্তু না, আমরা এখান থেকে যাব, মানে যাব, এটাই আমার শেষ কথা। তারপর বসা থেকে দাঁড়িয়ে বলল, আমাদের এখান চলে যাওয়াটাই সবার জন্য ভালো হবে। আমি আমার ছেলে মেয়েদের একটা শান্তির জীবন দিতে চাই। কথাটা বলেই তিনি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন, তার পিছনে পিছনে মীরা রহমানও গেলেন। অনেকক্ষণ মেঘের কোনো সাড়াশব্দ না পেয়ে মেঘের মুখের দিক তাকালো মিহির। দেখল তার ছোট্ট বুড়িটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে এখনো বারবার মেঘ হিচকি দিচ্ছে। মেঘের চোখের পানিতে মিহিরের শার্টের বুকের অংশটা একদম ভিজে গেছে। মিহির লম্বা একটা শ্বাস নিল, তারপর মেঘকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিল। তারপর বোনের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। আসার সময় এসিটা বন্ধ করে দিয়ে ফ্যান ছেড়ে ফ্যানের পাওয়ার একবারে কমিয়ে দেয়। বোনের কাছে গিয়ে কপালে একটা চুমু খায়। তারপর আস্তে করে দরজাটা টেনে রুম থেকে বের হয়ে নিচে আসে। নিচে এসে যা দেখে তাতে ধপ করে মাথায় আগুন জ্বলে ওঠে। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব ৩। তারপর আস্তে করে দরজাটা টেনে রুম থেকে বের হয়ে নিচে আসে। নিচে এসে যা দেখে তাতে ধপ করে মাথায় আগুন জ্বলে ওঠে। মীরা রহমান সোফায় বসে আছে আর তার সামনের সোফায় পাশের বাসার কিছু মহিলা বসে আছে। এরা নিশ্চয়ই বিয়ে ভাঙার খবরটা পেয়ে গেছে, তাই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে। আসলে প্রতিবেশীদের সংজ্ঞা হলো, পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শুনে কম রোটায় বেশি, আর এদের নাম হলো প্রতিবেশী। মিহির এসে মীরা রহমানের পাশে বসে ফোন স্ক্রল করতে লাগল। ওদের মধ্যে একজন মহিলা মীরা রহমানকে উদ্দেশ্য করে বললেন, তা ভাবি মেঘনাকে তো দেখতে পাচ্ছি না। মেঘনা কোথায়? উপরে নিজের রুমে আছে। আরেকজন মহিলা বিদ্রূপের সুরে বলল, কি আর বলবো ভাবি, কি দিন কাল পড়ল, এক বোন আরেক বোনের হবু স্বামীর সাথে প্রেম করছে। কি লজ্জার বিষয় ভাবুন তো। জেরিন কি সুন্দর দেখতে, ওর জন্য কি জগতে ছেলের অভাব পড়ত, কিসের জন্য আবিরের সাথে জেরিনের অবৈধ সম্পর্ক করতে হবে। হাজার হোক মেঘনা তো ওর বোন হয়, কেউ বোনের এত বড় ক্ষতি করে। মিহির দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে। ইচ্ছে করছে এদের এক একজনকে মাথায় তুলে আছাড় মারতে। মীরা রহমান কথা ঘোরাতে বললেন, এসব কথা ছাড়ুন ভাবি, আপনারা কি খাবেন, চা নাকি কফি? আরেকজন বললেন, কিছু খাবো না ভাবি, আমরা এই মায় আবিরদের বাসা থেকে খেয়ে এসেছি। তারপর মহিলাটি বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, তা আপনারা কি সিদ্ধান্ত নিলেন, মেঘনা যে ছেলেটাকে ভালোবাসে তার সাথে ওর বিয়েটা দিবেন নাকি? মীরা রহমান বলল, মেঘনা কৌকে ভালোবাসে না ভাবি। মহিলাটি আবার বললেন, কি বলেন ভাবি, জেরিন আমাদের এইমায় ওর ফোনে মেঘনা আর একটা ছেলের কিছু ছবি দেখালো। আমরা সবাই নিজের চোখে দেখলাম। মীরা রহমান কথার মাঝে মহিলাটিকে থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বললেন, জেরিন আপনাদের কি দেখিয়েছে, আপনারা কি দেখেছেন সেটা আমি জানি না। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে। সে এমন কিছু করবে না যাতে তার বাবা মায়ের সম্মানহানি হয়। মহিলাটি আবার বলল, মেয়েকে এতটাও বিশ্বাস করবেন না ভাবি, আজকালকার মেয়ে কখন কি করে বসে, আসলে আপনাদের কোনো দোষ নেই, আপনাদের অগচরে আপনাদের মেয়ে বাইরে কি করে বেড়ায় সেটা আপনারা কি করে জানবেন বলুন। শেষের কথাটা অনেকটা ব্যঙ্গ করে বললেন মহালাটি। মিহির এতক্ষণ সব চুপচাপ সহ্য করলেও এবার আর সহ্য করতে পারল না। সোফার পাশের টি টেবিলে থাকা ফ্লয়ারভাসটাকে সজোরে ফ্লোরে আছাড় মারল। ঘটনার আকস্মিকতায় সবাই কেঁপে উঠল, তাকিয়ে দেখল মিহির চোখ লাল করে দাঁড়িয়ে আছে, পাশে কাচের ফুলদানিটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ফ্লোরে পড়ে আছে। মিহির জোরে চেঁচিয়ে বলল, হোয়াট ইউ মিন বাই বাইরে কি করে বেড়ায়? আপনাদের সাহস তো কম না, আমাদের বাসায় এসে আমার বোনের নামে যা নয় তাই বলছেন। কিছু ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে যায় মেঘের। ধরফরিয়ে উঠে বসে মেঘ, নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। সে তাড়াতাড়ি রুম থেকে আসে, সিঁড়ির কাছে আসতেই দেখতে পায় সোফার একপাশে মিহির রাখি লুক নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক পাশে কিছু আন্টি বসে আছে, আর মীরা রহমান মাথা নিচু করে সোফা ধরে দাঁড়িয়ে আছে। মিহির চিৎকার করে বলল,
এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। সাথে সাথে মহিলাগুলো বসা থেকে দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে একজন বলল, কথায় আছে চোরের মায়ের বড় গলা, তোমার বোন নষ্টামি করতে পারবে আর আমরা বললেই দোষ। আরেকজন রাগী গলায় বলল, একদম ঠিক বলেছেন ভাবি, তাছাড়া আমরা কি আর এমনি এমনি বলছি? জেরিন নিজে আমাদের ওর ফোনের ছবি দেখিয়েছে, তাছাড়া ওরা নিজের চোখে নাকি দেখেছে তোমার বোনকে একটা ছেলের সাথে হোটেলে যেতে। আরেকজন মহিলা বলল, আবিরের মা তো বলল তোমার বোনের আরও অনেক ছেলের সাথে সম্পর্ক আছে। তারপর মীরা রহমান এর দিকে তাকিয়ে বলল, অদ্ভুত মহিলা তো আপনি, আপনাকে তো এতদিন ভালোই জানতাম, কিন্তু আজ দেখতে পাচ্ছি ছেলেমেয়েকে তো ঠিকভাবে শিক্ষাটাও দিতে পারেননি। মীরা রহমান এর চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মিহির এবার রেগেটি টেবিলের উপরে একটা লাথি মারল, টেবিলটা কাত হয়ে পড়ে গেল। মিহির জোরে চিল্লিয়ে বলল, আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি না, তাই আপনারা এখনো অক্ষত অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন, না হয় আপনাদের পা ভেঙ্গে হাতে ধরিয়ে দিতাম। মিহিরের কথায় মহিলাগুলো ভয় পেয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে শুনতে পেল নিচে কেউ খুব জোরে জিনিসপত্র ভাঙচুর করছে। মেঘের বুঝতে পারল এটা মিহির করছে। সে গলার নেকলেসটা ধরে টান মারল, নেকলেসটা ছিঁড়ে নিচে পড়ে গেল, একটা একটা করে সব গয়না গা থেকে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল, দৌড়ে ওয়াশরুমে চলে গেল, শাওয়ার ছেড়ে তার নিচে বসে আঝরে কাঁদতে লাগল। 15 দিন পর। এই 15 দিন ঘর বন্দী হয়েছিল মেঘ। শুরুতে মন ভালো করার জন্য মিহিরের জোড়াজড়িতে একবার বাইরে বের হয়েছিল মেঘ, কিন্তু লোকজন ওকে নিয়ে বাজে মন্তব্য করছে, উল্টো পাল্টা কথা বলেছে, হাসাহাসি করেছে, তার জন্য মেঘ নিজেকে ঘর বন্দী করে নিয়েছে, রুম থেকে কোথাও বের হয় না, কারো সাথে কথা বলে না, হাসে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা সারাদিন মলিন থাকে, কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু হ্যাঁ বা নাতে ওর দেয়। যেই বাড়িটা সারাদিন 2 ভাইবোনের খুনোসুটিতে মেতে থাকত, সেই বাড়িটা এখন শান্তপুরী হয়ে গেছে, যেন এখানে কোনো মানুষ থাকে না। মিহির তার মা বাবার সাথে এখনো কোনো কথা বলেনি। 2 ভাই বোন 2 রুমে পড়ে থাকে, মিহির শুধু মাঝে মাঝে মেঘের সাথে কথা বলে, বোনকে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, ঘুম পড়িয়ে দেয়, জোকস বলে হাসানোর চেষ্টা করে। কিন্তু এখন জোকস শুনে মেঘের আর হাসি পায় না, সারাক্ষণ মুখটা মলিন করে বসে থাকে। মিহিরও হাল ছাড়ার পায় না, সে রোজ নতুন নতুন উপায় খোঁজে মেঘের মন ভালো করার জন্য। মীরা রহমান এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আজম রহমানকে জিজ্ঞেস করলেন, আমরা ঢাকা যাচ্ছি কবে? আর 3 দিন পর। ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। বিজনেস শিফট করে ফেলেছি, বাড়ির ডেকোরেশনের কাজ সম্পূর্ণ করে ফেলেছি, সব ফার্নিচার কেনা হয়ে গেছে, মেঘের কলেজে অ্যাডমিশনও হয়ে গেছে, মিহিরের টিসি নিয়ে নিয়েছি, ওখানে গিয়েই ভর্তি করে দিব, এই বাড়িটার জন্য নতুন ভাড়াটেও পেয়ে গেছি, আমরা গেলেই ভাড়াটে উঠবে। একদমে কথাগুলো বলল আজম রহমান। মীরা রহমান শান্ত গলায় জিজ্ঞেস করল, সবাইকে কবে বলবে যে আমরা চলে যাচ্ছি? মেঘ আর মিহির আজ রাতে রাতে বলে দেব। আর বাকিদের যাওয়ার সময় বলে দিলেই হবে। আর যদি নাও বলি তাহলেও মনে হয় না কারো কোনো কিছু আসবে যাবে। ব্যালকনির ফ্লোরে শুয়ে আছে মেঘ। মিহির এসে আস্তে করে ডাকে, মেঘ বুড়ি। মিহিরের ডাকে মেঘ উঠে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে, মিহির মেঘের পাশে বসে বলে, রেডি হয়ে নে, আমরা বেরোবো। মেঘ ভাঙা গলায় বলে, আমি কোথায়ও যাব না। ঘুরতে যাচ্ছি না, হজরত শাহজালাল মাজারে যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি অপেক্ষা করছি। মেঘ আর কিছু বলল না, সে জানে তার ভাই তার মন ভালো করার চেষ্টা করছে, আর মাঝারের নাম শুনে আর মানা করতে পারল না, হয়তো সেখানে গেলে মনটা কিছুটা হলেও ভালো হবে। গাড়িতে বসে আছে মেঘ এবং মিহির। মিহির ড্রাইভিং করছে, আর তার পাশের সিটে মেঘ বসে আছে, গাড়ি চলছে তার আপন গতিতে, হঠাৎ করে মিহির ব্রেক করল, আচমকা ব্রেক করাই মেঘ চমকে তাকালো ভাইয়ের মুখের দিকে। মিহির বলল, বনু আইসক্রিম খাবি? মেঘ বিরক্তি নিয়ে বলল, না, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে কি? তোর না আইসক্রিম অনেক পছন্দ, একটু বসো, এখনই নিয়ে আসছি। মেঘকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিহির গাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘ নিজের ফোনের ঘড়িতে একবার টাইমটা দেখে নিল, 4:35 পেন্টামিটার বাজে। তারপর মিহির এখনো আসছে না দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ালো,
দেখল এটা একটা ছোট মার্কেট, এখানে মেঘ আগে অনেকবার এসেছে, এখানের প্রায় সবাই মেঘকে চিনে, তাই সে আর সামনে গেল না, কেউ ওকে দেখলেই আবার কথা শোনাবে। তাই চুপচাপ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রুল করতে লাগল। মেঘনা বেবি। কারো ডাকে ফোন থেকে চোখ তুলে সামনে তাকালো মেঘ। আর সামনে তাকাতেই সে চমকে উঠল, ভীষণ ভয় পেয়ে গেল সে। তার সামনে 7 জন ছেলে দাঁড়িয়ে আছে, এদের খুব ভালো করে চেনে মেঘনা, এরা এই এলাকার নামকরা বখাটে ছেলে, মেঘকে একবার টিজ করেছিল এরা, আর সেটা জানতে পারে মিহির, তারপর মিহির ও তার বন্ধুরা মিলে এদের খুব মেরেছিল পুরো কলেজের সামনে। এদের দলের লিডার হলো রাকিব, ওর বাবা একজন পলিটিশিয়ান, তাই এদের যতবার পুলিশ ধরে নিয়ে যায় ততবারই ওর বাবা ওদের ছাড়িয়ে নিয়ে আসে। ওদের মধ্যে একজন বলল, আরে ভাই, এত মেঘ না চাইতেন বৃষ্টি, পাখি নিজে আমাদের খাঁচায় ধরা দিতে এসেছে, বলেই একটা বিশ্রী হাসি দিল। মেঘ এদের দেখে ভীষণ ঘাবড়ে গেল, তাড়াতাড়ি করে গাড়ির দরজা খোলার চেষ্টা করল, কিন্তু বিপদ যখন আসে সব জায়গা দিয়েই আসে, গাড়ির দরজা অটো লক হয়ে গেছে, গাড়ির চাবি মিহিরের কাছে, কয়েকবার জোরে টানাটানি করতেও দরজা খুলল না। এবার মেঘ কোনো উপায় না পেয়ে জোরে এক দৌড় দিল, তখনই রাকিব ল্যাং মারল আর মেঘ উপুর হয়ে ধরাম করে মাটিতে পড়ে গেল। তারপর রাকিব তাকে নিচ থেকে টেনে তুলল মেঘকে আর বলল, আমার হাত থেকে পালানো এত সোজা না বেবি। কথাটা বলতেই রকিবের নাকের উপর কেউ জোরে ঘুষি মারে। রাকিব মাটিতে পড়ে যায়। মেঘ দেখে মিহির দাঁড়িয়ে আছে, দূরে আইচক্রিমগুলো মাটিতে পড়ে আছে। মিহির মেঘকে জিজ্ঞেস করল, ঠিক আছিস? মেঘ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ওর দিল। ততক্ষণে এখানে লোকজনের ভিড় জমা হয়ে গেল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে তামাশা দেখছে। মিহির রাকিবের কলার ধরে দাঁড় করিয়ে বলল, তোর সাহস হয় কি করে আমার বোনকে ছোঁয়ার? রাকিবের কলার ধরায় সে ভীষণ রেগে গেল। এক ঝটকায় মিহিরের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে, কোমর থেকে পিস্তল বের করে মেঘের দিকে পয়েন্ট করে, তারপর বলে, হয় তোর বোনকে আমাদের সাথে যেতে দিবি, না হয় ওকে এখানেই গুলি করে দেব। ঘটনার আকস্মিকতায় মিহির চমকে উঠল, মেঘ এবার শব্দ করে কেঁদে দিল। মিহির কোনো কিছু না ভেবেই রাকিবের থেকে পিস্তলটা নেওয়ার জন্য টানাটানি করতে লাগল, এক পর্যায়ে ওদের দুজনের মধ্যে পিস্তলটা নিয়ে ধস্তাধস্তি শুরু হলো, তারপর খুব জোরে বিকট একটা আওয়াজ হলো। আর মিহির 2 পা পিছিয়ে গিয়ে ধূপ করে মাটিতে পড়ে গেল। মেঘ ভাইয়া বলে জোরে চিৎকার দিল, মিহিরের বুকে গুলি লেগেছে, গলগল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে রাকিব ভয় পেয়ে যায়, আর তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেঘ দৌড়ে মিহিরের কাছে গিয়ে মাটিতে বসে মিহিরের মাথাটা ওর কোলের উপর রেখে চিৎকার করে কাঁদছে, তার কান্না দেখে ওখানে উপস্থিত থাকা সবার চোখ থেকে পানি পড়ছে। মেঘের মনে হচ্ছে কেউ ওর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলেছে, এখন তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আল্লাহ তুমি আমায় নিয়ে নাও, আমার ভাইটাকে বাঁচিয়ে দাও প্লিজ, আমার ভাইয়ার কিছু হয়ে গেলে আমিও বাঁচব না আল্লাহ। কিন্তু বলতে পারছে না, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হাসপাতালের ফ্লোরে বসে একধানে ওটির দিকে তাকিয়ে আছে মেঘ, তার আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই, দেখে মনে হচ্ছে যেন জীবন্ত লাশ হয়ে গেছে। সারা গায়ে রক্ত লেগে আছে। চোখের পানিগুলো গালে শুকিয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। মীরা রহমান এবং আজম রহমান পাশের সিটে বসে কাঁদছেন, তাদের পাশে বসে আছেন শিহাব রহমান ও তার স্ত্রী সাথী রহমান। আসলে তখন অমাকেটের কিছু লোক মিহিরকে ধরে হাসপাতালে নিয়ে আসে। ওখানের প্রায় সবাই আজম রহমানকে চিনে, উনি সিলেটের একজন নামকরা বিজনেসম্যান। মিহির আর মেঘকে দেখে ওখানকার অনেকেই চিনতে পারল। 2 জন লোক দ্রুত আজম রহমানের বাড়িতে গিয়ে সবটা খুলে বলে, সেখানে শিহাব রহমান এবং সাথী রহমানও ছিল, সবটা শুনে তারা দেরি না করে দ্রুত এখানে চলে আসে। এই বিষয় পরিবারের বাকিরা কিছুই জানেন না। আজম রহমান নিজে ইচ্ছে করেই তার অন্য ভাইবোনদের কিছু বলেননি, আর শিহাব রহমানকে কিছু বলতে দেননি। ওটির দরজা খুলে ডাক্তার বের হয়ে এলো, ওনারা সবাই গিয়ে ডাক্তারের সামনে দাঁড়ালো, মেঘ ফ্লোর থেকে দাঁড়িয়ে ডাক্তারের দিকে এগিয়ে গেল। আজম রহমান কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ছেলের কি অবস্থা ডাক্তার? আমরা রক্ত পড়া বন্ধ করতে পেরেছি, বাট আই এম সরি টু সে মিস্টার আজম, আমরা ওনার অপারেশনটা করতে পারবো না। বুলেটটা ওনার বুকের হাড্ডি থেকে একটু নিচে লেগেছে। অপারেশনটা করতে একজন দক্ষ সার্জেন লাগবে। আমাদের এখানে ভালো কোনো সার্জেন নেই। তাই আপনারা যত দ্রুত সম্ভব ওনাকে ঢাকায় নিয়ে যান।
তাছাড়া ওনার বাঁচার চান্স খুবই কম, এখানে আমরা কেউ রিস্ক নিতে চাইছি না। বলেই ডাক্তার ওটির মধ্যে চলে গেল। মেঘের মাথাটা ঘুরিয়ে উঠল, তার কানে শুধু ডাক্তারের বলা শেষ কথাগুলো বাজছে। চোখের সামনে মিহিরের রক্তাক্ত শরীরটা ভেসে উঠল, মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাথাটা ঘুরে ফ্লোরে পড়ে গেল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 4। রাত সকাল 11:35। ঢাকার গ্রিন এভার ক্লিনিকের করিডোরে বসে আছে মীরা রহমান, আজম রহমান, সাথী রহমান। শিহাব রহমান রিসিপশনে গেছেন ফর্মালিটিজ পূরণ করতে। মীরা রহমান সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন, তার দুই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে, শব্দহীন কান্না করছেন তিনি। অতিশোকে যেন পাথর হয়ে গেছেন। তার ছেলে মেয়ে দুজনই এই ক্লিনিকে ভর্তি। মিহিরকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার আসলেই অপারেশনটা করা হবে, মেঘকে কেবিনে দেওয়া হয়েছে, হাতে স্যালাইন লাগানো হয়েছে, প্রায় 5 ঘন্টা ধরে মেঘ অজ্ঞান হয়ে আছে। অতিরিক্ত মানসিক চাপ, উইকনেসের কারণে এই অবস্থা হয়েছে, তাছাড়া অতিরিক্ত ভয় পাওয়ার কারণে প্যানিক অ্যাটাক হয়েছে যার জন্য শ্বাস নিতে পারছে না, তাই অক্সিজেন লাগানো হয়েছে। ডাক্তার বলেছেন সেন্স না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না। ওনারা সিলেট থেকে রাত 9টায় ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, ঢাকা এয়ারপোর্টে রাত 11টায় ফ্লাইট ল্যান্ড করেছে। এয়ারপোর্ট থেকে এখানে সকাল 11:30টায় পৌঁছেছে। শিহাব রহমানের ডাকে চোখ খুলে তাকায় মীরা রহমান। শিহাব রহমান শুকনো গলায় বললেন, কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসছে, ওনার বাসা এখান থেকে কাছাকাছি, এই ক্লিনিকের ওনারের ওয়াইফ। একজন নামকরা ডাক্তার। খান ম্যানশন 2 তলার সাদা কালারের একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটার চারপাশে কালো রঙের পোশাক পরে হাতে বন্দুক নিয়ে কিছু গার্ডস পাহারা দিচ্ছে। এই বাড়ির মালিকের নাম হলো আসিফ খান, উনি একজন পলিটিশিয়ান প্লাস একজন বিজনেসম্যান, ওনার ওয়াইফের নাম মোনা খান, পেশায় একজন ডক্টর। ওনাদের 2 ছেলে, বড় ছেলের নাম সাবরিদ সিজাত আহান। সবাই আহান বলে ডাকে, আহান লন্ডনের একটা ভার্সিটি থেকে MBA করছে। পাশাপাশি তার বাবার লন্ডনের বিজনেস সামলায়। ছোট ছেলের নাম হলো সাফওয়ান সিজাত আহির, আহির ঢাকার একটা ভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। সোফায় বসে কফি খেতে খেতে বিজনেস নিয়ে টুকটাক কথা বলছে আহান এবং আসিফ খান। পাশের সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ফোনে গেমস খেলছে আহির। মোনা খান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, হসপিটাল থেকে ফোন এসেছিল, আমাকে এখনই হসপিটালে যেতে হবে, একটা এমার্জেন্সি কেস আছে। আহান তুমি আমাকে একটু ড্রপ করে দেবে প্লিজ। আহান হাতের কফির মগটা টেবিলে রেখে দাঁড়িয়ে গিয়ে বলল, ওকে মা, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। আহানের কথা শেষ হতেই আহির বলল, মা তোমাদের সাথে আমিও যাব। বাড়িতে ভীষণ বোরিং লাগছে, তাছাড়া অনেক দিন হসপিটালে যাওয়া হয় না। মোনা খান ওনার ব্যাগ গোছাতে গোছাতে বললেন, ঠিক আছে তাড়াতাড়ি রেডি হও, হাতে বেশি সময় নেই। তাদের কথার মাঝে আসিফ খান হালকা রাগ দেখিয়ে বলল, রেডি হও মানে কি? সবাই চলে গেলে আমি বাসায় বসে একা একা কি করব? আহান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, কি আর করবে, পেতনির সাথে কাপল ড্যান্স করবে। কথাটা বলেই আহান উপরে রেডি হতে চলে গেল। আহানের কথা শুনে আহির ফিক করে হেসে দিল, তারপর সিরিয়াস হওয়ার ভান করে বলল, বাবা, মা কিন্তু প্রায়ই রাতে হসপিটালের কথা বলে বের হয়, আদৌ হাসপাতালে যায় কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, প্লিজ সাবধানে থেকো আর নিজের বউয়ের দিকে নজর রেখো, কখন তোমার জন্য সতীন নিয়ে বাড়িতে চলে আসে বলা তো যায় না। আসিফ খান আহিরের কান টেনে ধরে বলল, তুমি তোমার নিজের চরকায় তেল দাও বাবা, আমার বউয়ের ব্যাপার আমি বুঝে নেব। তোমার এত বেশি না ভাবলেও চলবে। আহির তার বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হু হো, এই জন্য লোকে বলে কারো ভালো করতে নেই। যখন তোমার বউ তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে চলে যাবে, তখন বসে বসে অরিজিৎ সিং এর স্যাড সং শোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথাটা বলেই উপরের দিকে হাঁটা শুরু করল। আসিফ খান ছেলের কথায় কোনো পাত্রা দিলেন না, দুনিয়ার যত উদ্ভট কথা তা তার ছোট ছেলের মুখ থেকে শোনা যাবে। এই ছেলের সাথে কেউ 5 মিনিট কথা বললে তার মাথা খারাপ হয়ে যাবে। যার একবার পিছনে লাগে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়ে। তার বড় ছেলে ঠিক তার ছোট ছেলের উল্টো একদম শান্ত, গম্ভীর বুদ্ধিমান একটা ছেলে। কারো সাথে অতিরিক্ত কথা বলবে না, মিশবে না, বেশি হাসবে না। শুধু 2 ভাইয়ের মধ্যে 2টা জিনিসের মিল আছে, একটা হলো 2 ভাই দেখতে অসম্ভব সুন্দর। দ্বিতীয় হলো এদের মাথায় একবার রাগ উঠলে যা খুশি তাই করতে পারে।
বিশেষ করে আহান সবসময় রাত তার নাকের ডগায় থাকে। আসিফ খান মোনা খানকে উদ্দেশ্য করে বলল, আমিও যাব তোমাদের সাথে। মোনা খান এবার রেগে গেলেন, তিনি রাগী গলায় বললেন, ওয়াই নট, তুমি একা কেন যাবে? এই বাড়িটাকে সাথে করে উঠিয়ে নিয়ে চলো, আমি তো পিকনিক করতে যাচ্ছি ওখানে। সিঁড়িতে দাঁড়িয়ে আহির তার বাবাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো ড্যাড, মম তো তোমাকে বলতে পারতো ঠিক আছে চলো, কিন্তু মম উল্টো রাগ দেখাচ্ছে। মম তোমাকে সাথে করে কোথাও নিয়ে যেতে চায় না, নিশ্চয়ই ডালমে কুচ কালা হে। মোনা খান আহিরকে তাড়া করে বলল, অসভ্য ছেলে, তোমাকে আমি জুতা পেটা করব, মুখে যখন যা আসে তখন তাই বলো। ব্রো, আমাকে এই ঘসেটি বেগমের হাত থেকে বাঁচা। কথাটা বলেই আহির দিল এক ভো দৌড়। তাকে আর পায় কে? গ্রিন এভার ক্লিনিকের লিফট থেকে 3 তলায় নামল মোনা খান, আসিফ খান, আহান এবং আহির সাথে 2জন নার্স। তাদেরকে দেখে রিসিপশনের মেয়েগুলো দাঁড়িয়ে গিয়ে হ্যালো বলল। ওরে উনারা হ্যালো বলে সামনে এগোলো। একজন নার্স মীরা রহমানদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এনারা পেশেন্টের বাড়ির লোক ম্যাম। নার্সের কথা শুনে মীরা ও আজম রহমান চোখ তুলে মোনা খানদের এর দিকে তাকায়। তাকিয়ে তারা একটা বড়সড় একটা ঝটকা খায়। মীরা রহমান বসা থেকে দাঁড়িয়ে যায়। মোনা খান 2 পা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলেই আসিফ খান ধরে ফেলেন। তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। এনারা এক একজন আরেক জনের দিকে অপলক তাকিয়ে আছে। ওনারা সবাই রীতিমতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। মোনা খান আর মীরা রহমানের চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। মোনা খান কাপা কাপা গলায় ডাক দেয়, মীরা। মোনা খানের ডাকে হুঁশ ফিরে মীরা রহমানের। সে দৌড়ে গিয়ে মোনা খানের পা ধরে জোরে শব্দ করে কেঁদে দেয়, আর কেঁদে কেঁদে বলে, আপা, আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও প্লিজ। আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। আমার 2 ছেলে মেয়ের অবস্থাই খারাপ, আমার উপর একটু দয়া করো, আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে নাও। মোনা খান মীরা রহমানকে ধরে দাঁড় করালেন, তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাঁচিয়ে নেব মানে, কি হয়েছে তো ছেলের? মীরা রহমান কাঁদতে কাঁদতে বললেন, গুলি লেগেছে, প্লিজ আমার ছেলেটাকে বাঁচিয়ে নাও। আমার ছেলে মেয়ের কিছু হয়ে গেলে আমি মরে যাব। মোনা খান চমকে উঠলেন। মায়াভরা দৃষ্টিতে মীরা রহমানের মুখের দিকে তাকালেন। কতগুলো বছর পর দেখলেন তার এই বোনটাকে, তার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে। আজকে এতগুলো বছর পর বোনটাকে দেখলেন, তাও আবার এই অবস্থায়। বোনটাকে এত বছর পর কাছে পেয়েও সে খুশি হতে পারছে না, কারণ তার বোনটা যে খুব কষ্টে আছে। মোনা খান হাত বাড়িয়ে মীরা রহমানের চোখের পানি মুছে দিলেন। একবার বোনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ইনশাআল্লাহ, আই উইল ট্রাই মাই বেস্ট। আজকে যদি তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আর কোনো দিন এই ডাক্তারের অ্যাপরনটা পরব না। এখানে উপস্থিত সবাই চমকে উঠে মোনা খানের দিকে তাকালো। কেউ ভাবতেই পারেনি মোনা খান এই কথা বলবেন। মোনা খান এবং মীরা রহমান দুজন আপন বোন। আসিফ খান মীরা আর আজম রহমানকে দেখেই চিনতে পেরেছিলেন। আহান এবং আহির বাস্তবে কখনো মীরা রহমানকে না দেখলেও ছবিতে দেখেছে, তাই তাদের খালাম্নিকে চিনতে কোনো অসুবিধা হলো না। মোনা খান মীরা রহমানকে ছেড়ে দিয়ে তার কপালে একটা চুমু খেলেন, তারপর বললেন, একদম কান্নাকাটি করবি না, তোর ছেলে মেয়ের কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি সব কিছু ঠিক করে দেব। মীরা রহমান যেন বোনের কথায় কিছুটা ভরসা পেল। মোনা খান মীরা রহমানকে ধরে বসিয়ে দিলেন, তারপর আহানের সামনে এসে গলার স্বরটা নিচু করে বললেন, আহান, তোমার মামাদের ফোন করো, সবাইকে এক্ষুনি এখানে আসতে বলো। আহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মোনা খান তাড়াতাড়ি করে ওটির মধ্যে চলে গেলেন। এতক্ষণ এখানে যা হলো তা শিহাব রহমান এবং সাথী রহমানের মাথার উপর দিয়ে গেল। তাদের মাথায় কিচ্ছু ঢুকছে না, কারা এরা, মীরা রহমানকেই বা কিভাবে চেনে? কৌতূহল চেপে রাখতে না পেরে শিহাব রহমান এবার আজম রহমানকে জিজ্ঞেস করলেন, আজম, কি হচ্ছে এসব? এনারা কারা? এনারা মীরাকেই বা কিভাবে চেনেন? আর ওই ভদ্র মহিলাকে মীরা কেনই বা আপা ডাকছিল? উনি তো ডাক্তার মোনা খান, এই হসপিটালই ওনারের ওয়াইফ। তাহলে মীরার সাথে ওনাদের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজম রহমান কিছু বলতে যাবে, তার আগেই আসিফ খান সামনে এগিয়ে আসতে আসতে বলল, আমি বলছি। শিহাব রহমান এবং সাথী রহমান প্রশ্নবোধক দৃষ্টিতে আসিফ খানের দিকে তাকালো। আসিফ তাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, একটু আগে যে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে মীরা কাঁদছিল, উনি হলেন ডক্টর মোনা খান, মীরার আপন বড় বোন।
আর আমি ডাক্তার মোনার হাজবেন্ড, মীরার একমাত্র দুলাভাই। তারপর আহান এবং আহিরের দিকে তাকিয়ে বলল, আমার বড় ছেলে আহান আর ছোট ছেলে আহির। তাছাড়া আমার আরও একটা পরিচয় আছে, আমি আর আজম একসময় খুব ভালো বন্ধু ছিলাম। আমরা একই ভার্সিটিতে একই ইয়ারে পড়তাম। আসিফ খানের কথায় শিহাব রহমান এবং সাথী রহমান চমকে উঠলেন, কারণ উনারা এতদিন জানত, মীরা রহমানের বাবার বাড়ির লোক খুবই গরিব, তাই মীরা রহমানের কেউ কোনো খোঁজ খবর নেয় না। আর এই জন্য মীরা রহমানকে তার শ্বশুর বাড়ির অনেকেই অনেক অপমান করত। বিশেষ করে আবিদা রহমান, উনি কথায় কথায় মীরা রহমানকে সবার সামনে ছোটলোক বাড়ির মেয়ে বলে অপমান করতেন। মীরা রহমান কিংবা আজম রহমান কখনো বলেননি মীরা রহমানের বাবার বাড়ি কোথায়, কিংবা বাড়িতে কে কে আছে। আর তার বাবার বাড়ির কোনো লোক এত বছরে মীরা রহমানের কোনো খোঁজ খবর নেয়নি। তাছাড়া মীরা রহমানকে ছোট ফ্যামিলির মেয়ে বললে সে কখনো কোনো প্রতিবাদ করত না, তাই সবাই এটাই ভাবত যে তার ফ্যামিলির লোক সত্যিই গরিব। কিন্তু মোনা খান আসিফ খানকে দেখে যথেষ্ট রিচ বলে মনে হচ্ছে শিহাব রহমানের। শিহাব রহমানের ভীষণ কনফিউজিং লাগছে ব্যাপারটা। কনফিউশন দূর করতে সে আজম রহমান এর দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করতে চাইল। কিন্তু আজম রহমান তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি ভাইয়া আপনি কি বলবেন, আমিও আপনাকে সবটা খুলে বলতে চাই। এটা যদিও বলার সঠিক সময় না, তবুও বলবো। আজকে যদি না বলি তাহলে হয়তো আরো দেরি হয়ে যাবে। তাছাড়া অতীত যখন সামনে এসেই গেছে, তাহলে সবটা বলে দেওয়াই ভালো। ওটির সামনের করিডোরের একপাশের সিটে বসলেন আসিফ খান, তার পাশে আজম রহমান, আর তারপরে শিহাব রহমান। ওপর পাশে ওনাদের মুখোমুখি হয়ে বসে আছেন সাথী রহমান, মীরা রহমান, এবং আহির। আহির এক হাতে মীরা রহমানকে জড়িয়ে ধরে আছে, মীরা রহমান আহিরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন। আহান তার মামাদের সাথে ফোনে কথা বলতে একটু নিচে গেছে। এখানে কথা বললে পেশেন্টের ডিস্টার্বও হবে, তাই নিচে যাওয়ার আগে মীরা রহমানকে একবার জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলেছে, একদম চিন্তা করবে না মামুনি। সব ঠিক হয়ে যাবে, তুমি এখানে একটু বসো, আমি নিচ থেকে এখনই আসছি। মীরা রহমান ওরে কিছুই বলেননি, শুধু মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল আহানের মুখের দিকে। আজম খান লম্বা একটা শ্বাস নিল, তারপর গলার স্বরটা একটু আস্তে করে বলা শুরু করল, আমি আর আসিফ খুব ভালো বন্ধু ছিলাম। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ঢাকায় ভর্তি হই, আর তখন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব হয়। আমরা এতটাই ভালো বন্ধু ছিলাম যে একজন আরেকজনকে রেখে এক গ্লাস পানিও কখনো খেতাম না। আমাদের যখন অনার্স শেষ হয়, তখন আসিফের বাবা জানায় তার বন্ধুর মেয়ের সাথে আহাদের বিয়ে ঠিক করছে। আসিফও বিয়েতে রাজি হয়ে গিয়েছিল, ও অন্য কাউকে পছন্দ কিংবা ভালোবাসত না, বিয়েতে অমত করার কোনো কারণ ছিল না। তারপর মোনার সাথে আসিফের বেশ ধুমধাম করে বিয়েটা দেওয়া হয়। তখন থেকেই আমি আসিফের সাথে মাঝে মাঝে মোনাদের বাড়িতে যেতাম, আর সেখানেই আমার মীরার সাথে পরিচয় হয়, আর আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলি। সবকিছু ঠিকই চলছিল, তোমরা আমার বিয়ে ঠিক করে ফেললে বড় ভাবির বোনের সাথে। আর আমি সেই কথা মীরাকে বলি, মীরা কোনো উপায় না পেয়ে ওর বাড়ির সবার কাছে আমাদের বিষয়টা বলে দেয়। ওদের বাড়ির কেউ আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। কারণ জিজ্ঞেস করলে মীরার বাবা বলেছিলেন ওনার যত টাকা আর প্রপার্টি আছে, সেই টাকার প্রপার্টির 4 ভাগের 1 ভাগও আমার বাবার নেই। অনেক বোঝানোর পরও মীরার বাবা ভাইরা আমাদের সম্পর্কটা মেনে নিতে চায়নি। উল্টে মীরার অন্য জায়গায় বিয়ে ঠিক করেন। আমি আসিফ আর মোনার কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে সাফ সাফ জানিয়ে দেয় যে, ওরা পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে না, তার চেয়ে আমি যেন মীরাকে ভুলে যাই, সেটাই সবার জন্য ভালো হবে। তাই আমরা আর কোনো উপায় না পেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নেই। তোমাদের ইচ্ছে করেই মীরা ওর পরিবারের সম্পর্কে কিছুই বলেনি। কারণ তোমরা সত্যিটা জানলে তোমাদের সামনে আমি ছোট হয়ে যেতাম। নিজে তো বলেইনি, আমাকে দিয়েও প্রমিজ করিয়েছিল, যাতে ওর পরিচয়টা কখনো কাউকে না বলি। নিজে সবার হাজার অপমান সহ্য করেছে, কাউকে কখনো এটা বুঝতে দেয়নি যে, আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, মীরা আমার অযোগ্য বলে নয়, আমি ওর অযোগ্য বলে। কথাগুলো একসঙ্গে বলে থামল আজম রহমান, তারপর আস্তে করে নিজের চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিলেন। এবার শিহাব রহমান বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, পালিয়ে আসার পর আর কখনো মীরার বাবার বাড়ি গিয়েছিলি? আসিফ খান বেশ শান্ত সুরে বলল, বাকিটা আমি বলছি। কথাটা শুনেই সবাই ওনার দিকে তাকালো। তারপর উনি বলল, মীরা চলে যাবার পর সবাই এটা জেনে যায় যে মীরা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে।
মীরার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটার বাড়ির লোক মীরাদের বাড়িতে এসে মীরার বাবাকে, মাকে, ভাইদের, মোনাকে, আমাকে খুব অপমান করে। শুধু ওনারা না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যেখানে পারত সেখানেই অপমান করত। আমার আজম আর মীরার উপর ভীষণ রাগ হয়েছিল। তাই ওদের কখনো কোনো খোঁজখবর নেইনি। ওরা যাওয়ার প্রায় 3 বছর পর আমার শ্বশুর শাশুড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেখানেই আমার শাশুড়ির স্পট ডেড হয়। আমার শ্বশুরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আর তার 2 দিন পর উনি মারা যান। মারা যাওয়ার আগে উনি সবাইকে ডেকে বলেছিলেন উনি মীরাকে আর আজমকে মাফ করে দিয়েছেন। মোনা আর মোনার ভাইদের বলে ওরাও যাতে মীরাদের মাফ করে দেয় আর ওদের বিয়েটা মেনে নেয়। কিন্তু ওদের মনে মীরার প্রতি অনেক রাগ ছিল, তাই মাফ তো করেইনি, উল্টে মীরার মা বাবার মৃত্যুর খবরটাও ওকে জানায়নি। ওনাদের মৃত্যুর 15 দিন পর মীরা আর আজম কিভাবে যেন খবরটা পেয়ে যায়। খবরটা শুনেই ওরা মীরাদের বাবার বাড়িতে আসে। মোনা আর মোনার ভাইরা ওদের বাসায় ঢুকতে দেয়নি। এমনকি ওর মা বাবার কবরটা কোথায় সেটাও বলেনি। মীরা মোনার পা ধরে অনেক কেঁদেছিল, কিন্তু মোনার মন একটুও গলেনি। উল্টে বলেছিল মীরা যাতে কখনো এই বাড়ির চারপাশেও না আসে। সেদিন মীরা কাঁদতে কাঁদতে বলেছিল ও আর কখনো ওই বাড়ি যাবে না। তারপর সেই যে মীরা চলে এসেছিল, তারপর আর কোনোদিন ওই বাড়িতে আসেনি। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়, আমাদের সবার রাগ অভিমান সব কমে গেছিল। আর ওরাও মীরাকে মাফ করে দিয়েছিল। তারপর মীরাকে আমরা অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস ফেললা আসিফ খান। কথাগুলো শুনে শিহাব রহমান এবং সাথী চোখে পানি এসে গেছে। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 5। রাত 1:25 বাজে। আস্তে আস্তে চোখ খুলে তাকালো মেঘ। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে, মাথায় চিনচিনে ব্যথা অনুভব করল। চারপাশে ভালো করে তাকালো, একটু নড়াচড়া করতেই হাতে কিছুতে টান খেল। মেঘ তাকিয়ে দেখল তার হাতে স্যালাইন লাগানো, গায়ে হাসপাতালের ড্রেস, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তার মানে সে হাসপাতালে আছে। হাসপাতালের কথা মনে হতেই তার মিহিরের কথা মনে পড়ল। চোখের সামনে ভেসে উঠল মিহিরের রক্তাক্ত শরীরটা। মুহূর্তেই মেঘ হাইপার হয়ে গেল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তার ভাইয়া কোথায় আছে, কেমন আছে। পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ভাইয়ার কাছে যেতে হবে। কথাগুলো বলতে বলতে মেঘ শোয়া থেকে উঠে বসল, হাত থেকে টান দিয়ে ক্যানোলা সহ স্যালাইন খুলে ফেলল, মুখের অক্সিজেন মাস্কটা ছুটিয়ে ফেলল। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে মেঘের, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে বেড থেকে উঠে দাঁড়িয়ে এক প্রকার দৌড়ে বাইরে চলে গেল। ওটির বাইরে বসে আছে সবাই, সবার মুখেই চিন্তার ছাপ। একটু আগে একজন নার্স ওটি থেকে বাইরে বের হয়েছিল, তাকে মিহিরের কথা জিজ্ঞেস করায় সে বলে, পেশেন্টর অবস্থা খুবই ক্রিটিক্যাল। আহান একপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একটু আগে সে তার মামাদের সাথে ফোনে কথা বলে উপরে এসেছে। তার মামা মামি, ভাই বোনরা সবাই এখানে আসতেছে। মীরার কথা শুনেই সবাই সাথে সাথে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মা! কারো ডাক শুনে চোখ তুলে সেদিকে তাকায় সবাই, তাকিয়ে সবাই হতবম্ব হয়ে যায়। মেঘ দাঁড়িয়ে আছে, হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, এইটুকু সময়ের মধ্যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আহান একদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে এতক্ষণ মেঘকে পর্যবেক্ষণ করছিল, তার মনে একটা প্রশ্ন জাগল, কে এই মেয়েটা? মীরা রহমান এর কথায় ভাবনার জগৎ থেকে বের হলো আহান। মীরা রহমান বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বেশ উত্তেজিত হয়ে বললে, মেঘ তুমি কেন এখানে উঠে এসেছ? মেঘ ভাঙ্গা গলায় বলল, মা, ভাইয়া কোথায়? আমি ভাইয়ার কাছে যাব। মেঘ ঠিকভাবে দাঁড়াতে পারছে না, কথা বলার সময় সব কথা গলায় আটকে যাচ্ছে, ঠিক করে কথা বলতে পারছে না। মেঘের হাত পা কাঁপছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। মীরা রহমান গিয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আহান, আহির, আসিফ খান বুঝতে পারলেন এটাই মীরার মেয়ে। কিন্তু ওদের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ওর হয়েছেটা কি, এভাবে কেন বিহেভ করছে? আজম রহমান মেয়েকে শান্ত করার জন্য বললেন, মামনি তোমার ভাইয়া একদম ঠিক আছে। কিচ্ছু হয়নি মিহিরের। তাহলে আমাকে এক্ষুনি ভাইয়ার কাছে নিয়ে চলো, আমি ভাইয়ার সাথে কথা বলবো। মীরা রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
তুমি তো এখন অসুস্থ মেঘ, একটু সুস্থ হও, তারপর তোমাকে তোমার ভাইয়ার কাছে নিয়ে যাব। মেঘ এবার মীরা রহমানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল, তারপর চেঁচিয়ে বলতে লাগল, তোমরা মিথ্যে বলছো, তোমরা পরে আমাকে আমার ভাইয়ার কাছে নিয়ে যাবে না। কথাটা বলেই আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগল। কিছু নার্স মেঘের চেঁচামেচি শুনে এখানে দৌড়ে এসেছে। তাদের মধ্যে এজনের হাতে একটা ট্রে, আর সেই ট্রেটার মধ্যে কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। মেঘ নার্সটার কাছে গিয়ে নার্সটা কিছু বুঝে ওঠার আগেই ছো মেরে ট্রে থেকে একটা সার্জিক্যাল নাইফ নিয়ে নেয়, তারপর সেটা হাতে জোরে চেপে ধরে, আর বলে, তোমরা আমাকে এখনই আমার ভাইয়ার কাছে নিয়ে যাবে, নয়তো আমি আমার হাত কেটে ফেলব। মেঘের এরকম কাজে সবাই শোকড হয়ে গেছে, কি করবে ওনারা কিছুই বুঝতে পারছে না। সবাই মেঘকে হাত থেকে নাইফটা ফেলে দিতে বলছে, কিন্তু মেঘ কারোর কথা শুনছে না। ওর কাছে কেউ এগিয়ে আসলেই নাইফটা আরো জোরে হাতে চেপে ধরে, তাই ভয় কেউ সামনে এগিয়ে যেতেও পারছে না। সবাই এটা সেটা বলে মেঘের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আহান খুব শর্তকে মেঘের কাছাকাছি চলে গেল। মেঘ আহানকে দেখে দুপা পিছিয়ে গিয়ে কান্নাভেজা গলায় বলল, দেখুন একদম আমার দিকে এগোবেন না, তাহলে কিন্তু আমি আমার হাত কেটে ফেলব। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাদের কাছে তো আর বেশি কিছু চাইছি না, শুধু আমার ভাইয়াকে একটু দেখতে চাইছি, শুধু একটুখানি দেখেই চলে আসবো প্রমিজ। আহানের দিকে তাকিয়ে বলল, ওরা আমায় নিয়ে যাচ্ছে না, আপনি একটু আমাকে আমার ভাইয়ার কাছে নিয়ে যাবেন প্লিজ। মেঘের শেষের কথাটা আহানের বুকে গিয়ে লাগল। সে চমকে উঠে মেঘের চোখের দিকে তাকালো, অসম্ভব মায়াবী দুটো চোখ, চোখ দিয়ে পানি পড়ছে, কান্নার কারণে গোলাপি ঠোঁট দুটো বারবার কেঁপে কেঁপে উঠছে, চোখের ঘন পাপড়ি গুলো চোখের পানিতে একদম ভেজা, চোখ দুটো সামান্য ফোলা, নাকের ডগা, গাল কান্নার কারণে লাল হয়ে আছে। আহান মেঘের চোখের দিকে গভীরভাবে তাকালো, এই চোখের ভাষা যেন সে খুব সহজেই পড়ে ফেলল। এই চোখে যেন লুকিয়ে আছে হাজারো কষ্ট যন্ত্রণা। সে নিয়ের মনকে প্রশ্ন করল, আচ্ছা কিসের এত কষ্ট এই মেয়েটার? এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছে মেঘকে একবার ছুঁয়ে দিতে, তারপর চোখের পানি মুছে দিয়ে বলতে, এই পিচ্ছি মায়াপরি, তোমার এই মায়া ভরা চোখে পানি একদম মানায় না। কেঁদো না প্লিজ, তোমার কান্না দেখে কোনো এক অজানা কারণে আমারও খুব কষ্ট হচ্ছে। আমি তোমার চোখের পানি কিছুতেই সহ্য করতে পারছি না। কিন্তু কথাগুলো তার মনেই থেকে গেল, মুখে আর বলা হলো না, শুকনো একটা ঢোক গিলে নিজেকে সামলে নেয়। তারপর মেঘের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, মেঘ তুমি না চাইলে আমি তোমার দিকে একদম এগোবো না, এনারাও কেউ এগোবে না। প্লিজ তুমি হাত থেকে নাইফটা ফেলে দাও, হাতটা অনেক কেটে গেছে। আমরা তোমার সব কথা শুনবো, বিলিভ মি। আমি এত কিছু শুনতে চাই না, আমি এক্ষুনি আমার ভাইয়ার কাছে যাব, এক্ষুনি মানে এক্ষুনি। আহান বলল, মেঘ আমার দিকে তাকাও। আহানের কথায় মেঘ আহানের চোখের দিকে তাকালো, আহান একটা মুচকি হাসি দিয়ে আহ্লাদি গলায় বলল, তোমার ভাইয়া ওটিতে আছে, আমার মা তোমার ভাইয়ার অপারেশন করছে, অপারেশন শেষ হলে যখন তোমার ভাইয়া তোমাকে দেখতে চাইবে, তখন যদি শোনে তুমি নিজেকে এভাবে হার্ট করেছ, তখন তোমার ভাইয়া কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছ? মেঘ এক ধ্যানে আহানের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আহান সেই সুযোগে কথাগুলো বলতে বলতে মেঘের দিকে এক পা দু পা করে এগিয়ে গেল। তারপর মেঘকে একটা হেঁচকা টান দিয়ে মেঘের পিঠ তার বুকের সাথে ঠেকিয়ে দাঁড় করাই। আহান তার এক হাত মেঘের দুই হাত চেপে ধরে, আর অন্য হাত দিয়ে নাইফটা নিয়ে নিচে ছুঁড়ে মারে। মেঘ নিজেকে আহানের থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। আহান আরো শক্ত করে মেঘকে নিজের সাথে মিশিয়ে নিল, তারপর আহান তার হাতের দুই আঙুল দিয়ে মেঘের কানের একটু নিচে জোরে চাপ দিল, সাথে সাথে মেঘ সেন্সলেস হয়ে আহানের বুকে ঢলে পড়ল। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ এখানে চেঁচামেচির কারণে অনেকেই এসে ভিড় করেছে। এদের মধ্যে কিছু ডাক্তার, নার্স আর অন্যান্য পেশেন্টের বাড়ির লোক। আহান মেঘকে কোলে তুলে নিল, তারপর সবার দিক তাকিয়ে রেগে চেঁচিয়ে বলল, এখানে সার্কাস চলছে না যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন। আহানের ধমকে সবাই কেঁপে উঠল, ওখানে যারা বাইরের লোক ছিল তারা দ্রুত সেখান থেকে চলে গেল। আহান মেঘকে কোলে নিয়ে কেবিনের ভিতরে ঢুকল, ওদের পিছনে পিছনে ওদের পরিবারের সবাই ঢুকল। বাইরে দাঁড়িয়ে থাকা ডাক্তার, নার্সরা ভিতরে ঢুকে এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহানের ভয় সামনে এগোচ্ছে না, ওর রাগ সম্পর্কে সবার ধারণা আছে। আহান মেঘকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তারদের দিকে ঘুরে রাগী গলায় বলল, এবার আপাদের কি ট্রিটমেন্ট করার জন্য স্পেশাল ভাবে বলা লাগবে?
এবার ডাক্তাররা দ্রুত এসে মেঘের ট্রিটমেন্ট শুরু করল। আহান রাগী দৃষ্টিতে এখনো ওদের দিকে তাকিয়ে আছে। সেটা খেয়াল করে একজন ডাক্তার বলল, সরি স্যার। আহান রেগে চেঁচিয়ে বলল, গো টু হেল ইউ অ্যান্ড উইথ ইয়ার সরি। আসিফ খান শান্ত গলায় বলল, বিহেভ ইয়োরসেলফ আহান, এটা হসপিটাল, এখানে এত চেঁচামেচি কেন করছো? এক্স্যাক্টলি বাবা, এটা একটা হসপিটাল, এখানে প্রত্যেকটা কেবিনে রোগীর পাশে একজন করে নার্স থাকার কথা। তাহলে এই কেবিনে কেন ছিল না বাবা? আজকে যদি এদের কেয়ারলেসির জন্য এই মেয়েটার কিছু হয়ে যেত তখন কি হতো? কাদের কাছে হসপিটালের দায়িত্ব দিয়েছ বাবা, যারা ঠিকঠাকভাবে রোগীটা অবধি সামলাতে পারে না? তারা আবার এত বড় হসপিটাল কিভাবে সামলাবে? আসিফ খান কি বলবে বুঝতে পারছে না। তার ছেলে যে কথাগুলো বলছে তা ঠিক বলছে, কিন্তু ওকে এখন থামাতে হবে। যা রেগে আছে তাতে সব ডাক্তার নার্সদের চাকরি তো খাবেই, নিজের বাবাকেও ছাড়বে না। তাই সে ব্যাপারটা সামলাতে আহানকে বলল, একটু শান্ত হও আহান, ওদের তরফ থেকে আমি তোমাকে সরি বলছি। ওদের একটা ভুল হয়ে গেছে, এর পরের বার থেকে আর হবে না। আমি নিজে এই ব্যাপারটা দেখব। তুমি এখানে এভাবে চেঁচামেচি করলে মেঘের কষ্ট হবে, আর ডাক্তাররা ঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারবে না। আহান তার বাবার কথায় কিছুটা শান্ত হলো। তারপর তার বাবার দিক থেকে ঘুরে একবার মেঘের দিকে তাকিয়ে কেবিন দেখে বেরিয়ে গেল। আহান বের হতেই ডাক্তাররা যেন হাঁফ ছেড়ে বাঁচল। একজন ডাক্তার আসিফ খানের দিকে তাকিয়ে বলল, স্যার যদি কিছু মনে না করেন, আপনারা একটু বাইরে গেলে ভালো হতো, এখানে এতজন থাকলে রোগীর সমস্যা হবে। আসিফ খান ঠিক আছে বলে সবাইকে নিয়ে বাইরে বের হয়ে এলো। ভোর 4:30, একটু আগেই মিহিরের অপারেশন শেষ হয়েছে। শুরুতে কমপ্লিকেশন হলেও এখন মোটামুটি ঠিক আছে, এখনো সেন্স ফিরেনি। আপাতত ডাক্তাররা মিহিরকে আইসিইউতে আন্ডার অবজারভেশনে রেখেছেন। সেন্স ফিরলে কিছু টেস্ট করে তারপর কেবিনে শিফট করা হবে। এদিকে মেঘ বারবার বিড়বিড় করে ভাইয়া ভাইয়া করছে, বারবার হাইপার হয়ে যাচ্ছে। এভাবে করতে থাকলে ওর শরীর আরও খারাপ হতে পারে। তাই জন্য মোনা খান, ডাক্তার রিয়া চৌধুরী এবং ডাক্তার সাইদ চৌধুরী মিলে ডিসিশন নিয়েছেন, মেঘকে মিহিরের কাছে নিয়ে গিয়ে এটা দেখিয়ে নিয়ে আসবে যে মিহির একদম ঠিক আছে, তাহলেই হয়তো মেঘের কন্ডিশন কিছুটা ভালো হতে পারে। সাইদ চৌধুরী হলো মোনা আর মীরার ছোট ভাই, রিয়া চৌধুরী হলো সাইদের ওয়াইফ। মীরা রহমানেররা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। সবার বড় হলেন হাসান চৌধুরী, পেশায় একজন বিজনেসম্যান। ওনার ওয়াইফের নাম শারমিন, পেশায় একজন টিচার। ওনাদের এক ছেলে এক মেয়ে, বড় ছেলের নাম হলো হিয়ান। আহানের সাথে লন্ডনের একই ভার্সিটিতে একই ক্লাসে পড়ে। ছোট মেয়ের নাম হলো হিমানি, সবাই হিমা বলে ডাকে। লন্ডনের একটা ল কলেজে পড়াশোনা করে। 2 মাস আগে হিমার বিয়ে হয়েছে, ওর বরের নাম রিয়ান। আহান এবং হিয়ানের ব্যাচমেট এবং বেস্ট ফ্রেন্ড। হিমা আর রিয়ানের লাভ ম্যারেজ হয়েছে, মূলত এই বিয়ের জন্যই আহান, হিয়ান, হিমা, রিয়ান বাংলাদেশে এসেছে। বিয়েটা যেহেতু শেষ হয়ে গেছে তাই ওরা কিছুদিন পর সবাই আবার লন্ডনে চলে যাবে। আর মেজো হলো মোনা খান, সেজো হলো মীরা রহমান। সবার ছোট সাইদ চৌধুরী, উনি এবং ওনার ওয়াইফ দুজনই ডাক্তার। ওনার 3 ছেলে মেয়ে, বড় 2 মেয়ে টুইঞ্জ, তাদের মধ্যে বড় হলো সারিকা আর 1 মিনিটের ছোট হলো সাইফা। দুজন ক্লাস 9-এ পড়ে। আর ছোট ছেলে নাম হলো ছাহির, ক্লাস 5-এ পড়ে। আহান ফোনে কথা বলার কিছুক্ষণ পরই ওনারা সবাই এখানে এসে পড়েছিলেন। ওনারা এখানে এসে রীতিমতো সবাই শোকর ছিলেন। কোনোদিন যে মীরা রহমানকে ফিরে পাবেন সেটা ভাবতেও পারেনি কেউ। তার উপর আবার মেঘ আর মিহিরকে দেখে যতটুকু মনের অভিমান বাকি ছিল সেটুকু উড়ে গেছে। এখন তাদের কষ্ট হচ্ছে এটা ভেবে কেন মীরা রহমানকে সেদিন ফিরিয়ে দিয়েছিল। তাদের আদরের বোনটা এতটাই অভিমান করেছিল যে এত বছরে সে কেমন আছে, কোথায় আছে, ভাইবোনদের কাউকে জানায়নি। মীরা রহমান ভাই ভাবিদের জড়িয়ে ধরে অনেক কেঁদেছে, এত বছর পর আবার নিজের পরিবারকে দেখে। আর তাদের উপর রেগে থাকতে পারেননি, এত বছরের সব রাগ অভিমান নিমিষেই শেষ হয়ে গেছে। এর বাইরে দাঁড়িয়ে আছে হাসান চৌধুরী, শারমিন চৌধুরী, হিয়ান, হিমা, রিয়ান, আহির, সারিকা, সাইফা, ছাহির, আসিফ খান, শিহাব রহমান, সাথী রহমান, মীরা ও আজম রহমান। স্ট্রেচারে করে কেবিন থেকে বের করে মেঘকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। ওর সাথে সাথে মোনা খান, আহান, রিয়া চৌধুরী, সাইদ চৌধুরীও ঢুকলেন। যেহেতু সবাই আইসিইউতে ঢুকতে পারবে না তাই আহির আহানকে কল করে ফোনটা স্পিকারে দিল, কারণ সবাই শুনতে চায় মেঘ ঠিক কি কথা বলে। মেঘের স্ট্রেচারটা এনে মিহিরের বেডের পাশে রাখা হলো।
মেঘের মাথার পাশে এসে আহান এবং মোনা খান দাঁড়ালো। মিহিরের ওই পাশে দুইজন ডাক্তার আর একজন নার্স। মিহির আর মেঘের পায়ের কাছের দিকে দাঁড়িয়ে আছে রিয়া এবং সাইদ চৌধুরী। ওখানে থাকা একজন ডাক্তার বলল, ডাহ মোনা, ও যদি আবার হাইপার হয়ে যায় তাহলে তো আবার নিজের ক্ষতি করার চেষ্টা করবে, তাছাড়া যদি এখানে ভাঙচুর করে তাহলে তো। মিহিরকে দেখিয়ে বলল, এই পেশেন্টেরও ক্ষতি হতে পারে। মোনা খান বেশ ঠান্ডা গলায় বললেন, নো ডক্টর, মেঘ হাইপার হলেও কিছু করতে পারবে না। কিছুক্ষণ আগে ওর স্যালাইনে হাই ডোজের ঘুমের ঔষধ ইনজেক্ট করা হয়েছে, যেটা স্যালাইনের মাধ্যমে ধীরে ধীরে ওর শরীরে গিয়ে ওকে অনেকটা দুর্বল করে দিয়েছে। হয়তো স্যালাইনটা আর 5 মিনিট চলতেই ও ঘুমিয়ে পড়বে। মেঘ নিভু নিভু চোখে মিহিরের দিকে তাকালো। মিহিরের চোখ বন্ধ করা, এক হাতে স্যালাইন দিচ্ছে, অন্য হাতে ব্লাড দেওয়া হচ্ছে, বুকে ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন লাগানো, হার্ট রেট মনিটরের টুট শব্দ শোনা যাচ্ছে। মিহিরের এই অবস্থা দেখে মেঘের চোখের কোণ থেকে গড়িয়ে পানি পড়ছে। মেঘ নিজের ব্যান্ডেজ করা হাতটা উঠিয়ে মুখের অক্সিজেন মাস্কটা খুলে ফেলল, তারপর কাপা কাপা হাতে এক হাত মিহিরের হাতের উপরে রেখে ভাঙ্গা গলায় বলল, আই এম সরি ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি। এই সবকিছু আমার জন্য হয়েছে। আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ। তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? আমি মরে গেলেই ভালো হতো। আমি সবাইকে কষ্ট দেই, প্রথমে আমার জন্য মাম্মাম বাবাই সবার সামনে এত অপমানিত হলো, আর এখন আমাকে বাঁচাতে গিয়ে তোমার গুলি লেগেছে। আমি খুব খারাপ, আমি সবসময় সবার কষ্টের কারণ হয়ে যাই। ভাইয়া, আমার সাথে একটু কথা বলবে না? তুমিও কি আমার সাথে রাগ করেছ? একটু কথা বলো না প্লিজ। কতগুলো দিন তোমার সাথে ঠিক করে কথা বলা হয়নি, একসাথে আইসক্রিম খাওয়া হয়নি। জানো, তুমি যখন আমার পাশে বসে এটা ওটা বলে আমাকে হাসানোর চেষ্টা করতে আর আমি চুপচাপ থাকতাম, তখন আমার খুব কষ্ট হতো। ইচ্ছে করতো একবার জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমি মরে যেতে চাই। ওরা সবাই মিলে বাজে বাজে কথা বলে তোমার বোনকে অপবিয়ে বানিয়ে দিয়েছে, তোমার বোনের বেঁচে থাকা মুশকিল বানিয়ে দিয়েছে। তুমি আমাকে নিজের হাতে শেষ করে দাও ভাইয়া। কিন্তু বলতে পারিনি। সবাই অবহেলা করলেও আমার ভাইয়া তো আমাকে ভালোবাসে, এই একটা কারণ আমার বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল। তুমি আমায় ছেড়ে কোথাও যেও প্লিজ। কথাগুলো বলতে বলতে মেঘ চোখ বন্ধ করল, ঘুমু ঘুমু কণ্ঠে বিড়বিড় করে বলল, লাভ ইউ ভাইয়া। আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। নিজের জন্য নয়, তোমার বোনের জন্য তোমাকে সুস্থ হতে হবে। চলবে।